ওই মহাসিন্ধুর ওপার হতে দিল ঢুঁড়তা হ্যায় ফুরসত কে রাত দিন। শো মি ওয়ান পার্সন অন আর্থ যে সারাদিনে হাসছে। কিন্তু সব কিছুই ক্যামেরা বন্দি করে সব কিছুকে ইস্যু করাটাও আমি ঠিক মনে করি না। আমি যদি এই চেহারা নিয়ে হুসেন বোল্ট হতে যাই তার তো রিয়াকশন হবে, আর একটা বাচ্চা ছেলে মোটা বলবে। মানুষকে চড় মেরে কিছু হয় না। আমি এক্সপেক্ট করেছিলাম বাংলা সিনেমার ক্ষেত্রে আর একটু বেটার ইয়ার হবে। ক্রিয়েট তো আমি বেশিরভাগ সময় বাথরুমে করেছি, সেখানে তো আর একাই যায় মানুষ, বাট সবাই তো আর দোকা হয় না। অরিজিৎ আমার জীবনে পাওয়া অন্যতম সেরা উপহার। আমার গান ক্ষণে গোড়া চাঁদ, আমার গান ক্ষণে কালা নয়। আমার কিছু ভালো না লাগলে আমি তোমায় খিস্তি করব। কিছু সুর শোনা যায় কানে, আর কিছু সুর থেকে যায় মনে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আমি এই মানুষের সঙ্গে বসে রয়েছি যার সুর বা গান তার মধ্যে যেরকম আবেগের ছোঁয়া আছে, কিন্তু তার মধ্যে আবার বাড়তি কোনো শব্দ নেই। তিনি সঙ্গীত পরিচালনায় যেভাবে নিজের স্পট একদম ফ্রিলি রাখতে পেরেছেন, পরিচালকের ওই সিংহাসনেও তিনি স্পষ্ট তার সিনেম্যাটিক ভাষায়। আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। নমস্কার। ইন্দ্রদা, আমি একটা অন্য দিকভাবে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে তুমি সুরের মানুষ। গতকালের ঘটনা থেকে শুরু করি। জেমসের কনসার্টে ইট বৃষ্টি, জেমসের কনসার্ট বন্ধ। বাংলাদেশ মানে বাঙাল ভাষা নিয়ে বা বাংলাদেশের ভাষা নিয়ে, বাংলাদেশের মিউজিক নিয়ে তোমার প্রচুর কাজ রয়েছে। এখন বাংলাদেশটাকে দেখলে কেমন মনে হয় এই পরিস্থিতি? আমার একটা অন্য টেক আছে বাংলাদেশের এই সময়টা নিয়ে। আমি দেশকে যদি একটা সংসার ধরি, একটা সমষ্টি ধরি, একটা বাড়ি ধরি, প্রত্যেক সংসার, প্রত্যেক মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় আসে। তো বাংলাদেশও ইজ পাসিং থ্রু আ টেস্টিং টাইম। ওখানে একটা সবাই সবার মত প্রকাশ করার একটা সময় চলছে। আমরা যে ভারতবর্ষে যে আমরা প্রত্যেকের মত প্রকাশ করি না সেটা নয়, কিন্তু একটু আকারে ছোট দেশ, সেখানে যখন আনরেস্ট হয়, যখন মতবিরোধ হয়, কিংবা যখন কেউ কোনো শোষণ কিংবা তথাকথিত শোষণের এগেনস্টে আওয়াজ তোলে, ছোট দেশ, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা অন্য কোনো দেশ হতে পারে, সেই জায়গাটা থেকে অনেক বেশি আনরেস্টটা অনেক বেশি হয়। কিন্তু আমার কাছে বাংলাদেশের এই পরিস্থিতিটা হচ্ছে একটা টাইমের জোনের মধ্যে দিয়ে বাংলাদেশ পাস করছে। এবং আমার বিশ্বাস এবং আমি জানি বাংলাদেশ will find its way and again start sailing smoothly. এবং হয়তো কনসার্টের ঝামেলাটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, আরও হয়তো অন্য কোথাও ঝামেলা হচ্ছে, সেটা হয়তো চোখে পড়ছে না। কারণ ওই কনসার্টে জেমস এসেছিল। জেমস ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফিগার। অন্য ছোট ছোট স্পোরাডিক ভায়োলেন্সগুলো কিংবা মতবিরোধগুলো, সেগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ সেখানে কোনো নামী ব্যক্তির পদার্পণ ঘটছে না। কিন্তু সামগ্রিকভাবে সব কিছুভাবে কোনো মানুষই তো অশান্তি চায় না। সেই জায়গা থেকে বাংলাদেশ ইজ পাসিং থ্রু আ টেস্টিং টাইম অ্যাজ আ নেইবার, অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ টোকেন অফ ব্রাদারহুড। আমাদের খারাপ লাগা, ভালো লাগা, সব কিছু নিয়ে ওদের সাথে থাকতে হবে, and they'll definitely find their way. ঠিক শুধু বাংলাদেশ কেন বলছি, আমাদের পশ্চিমবঙ্গেও শিল্পীদের স্থান, বা আমি বলতে চাই শিল্পীরা কেমন আছে? তারা নিজেদের মতো গান করতে পারছে? লগ্নজিতার যে ঘটনাটা ঘটলো, তারপরে আরেকজনের মানুষের ক্ল্যাশ, মানুষের ঝগড়া, অশান্তি আগেও ছিল, আজও আছে, কালও এত প্রকটভাবে বেরিয়ে আসছে। প্রকট হয়েছে যে এই সব কিছুর মূল হচ্ছে মোবাইল ক্যামেরা। ইউ ক্যান রেকর্ড, ইউ ক্যান ক্লিক অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। নিরাপত্তা থাকবে না? একটা মহিলা সঙ্গীত শিল্পী, সে একটা জায়গায় শো করতে গেছেন, তার একটা নিরাপত্তা থাকবে না? নিশ্চয়ই নিরাপত্তা আছে, এবং নিরাপত্তা দিয়েছে তো সরকার। তারা অ্যারেস্টেড হয়েছে। আমরা কি জানি যে আরতি মুখার্জির সময় কত শো তিনি করেছেন, সেখানে কোনো এবং অনেক জায়গায় অনেক কিছু। এটা মানুষ যখন
কিছু কিছু জিনিস প্রত্যেক মানুষের মন কন্ট্রোল করা সম্ভব না কারোর পক্ষে। দেয়ার উইল বি স্পোরেডিক ইভেন্টস, দেয়ার উইল বি, কিন্তু সব কিছুই ক্যামেরা বন্দি করে সব কিছুকে ইস্যু করাটাও আমি ঠিক মনে করি না। কিছু জিনিস, কিছু ঝগড়াকে না আমাকেও হ্যান্ডেল করতে হবে, কিছু ঝগড়াকে আমাকেও হ্যান্ডেল করতে হবে। এভরিথিং ক্যানট বি সো পাবলিক। আমরা এখন যেটা হয়ে গেছি, যেটাতে মূল সমস্যা, we have made everything of ourselves very public. আমি বাজার করতে গেলে সেলফি তুলি, আমি কোথাও যেতে গেলে একটা রিল বানাই। আজকে সিনেমা হলে ঢুকতে গেলেও 4 জন হাতে দুটো, এরপরে মাথায় দুটো স্ট্যান্ড নিয়ে ক্যামেরা হবে, এরপরে দেখবো এখানে বডি রিগ করে সেখানে দুটো ক্যামেরা করে ফোন বসিয়ে, এটা চলছে। আমি এর বিরুদ্ধে নয়, এখানে পেশা আছে, এখানে জীবিকা নির্বাহ আছে। কিন্তু এতটা যদি একটা মানুষ সারাদিনে পুরোটা ঠিক থাকে, শো মি 1% অন আর্থ যে সারাদিনে হাসছে। বিবেকানন্দ ছিলেন। কিন্তু এই স্টাররাই তো নিজেরা রিলস করেন, স্টাররাই তো সিনেমার থেকে বেশি রিলস করেন দিনে। সেটা তো জীবিকা, সেটা কারণ সেটা মনিটাইজড হয়। কিন্তু খুব বড় স্টাররা কি করছে? আমি স্টার নই, কিন্তু আমি করি। আমি কতটা পাবলিক করবো আর কতটা পার্সোনাল রাখবো, দেয়ার হ্যাজ টু বি আ ডিমার্কেশন, সেটাও হারিয়ে যাচ্ছে। নিউটনের ওই যে থিওরিটা, যে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি যদি এই চেহারা নিয়ে হুসেন বোল্ট হতে যাই, তার তো রিয়াকশন হবে। আমার প্রত্যেক জায়গায় মানুষ তো 5টা কথা বলবে। আজকে আমি হেঁটে হেঁটে যেতে যেতে আমার পাড়াতেই লোকেরা আমাকে কেউ বলবে, দাদা কেমন আছেন, আপনার এই গানটা শুনলাম, আর একটা বাচ্চা ছেলে মোটা বলবে। আমি কি রিয়্যাক্ট করবো? আমি আগেরটা তো রিয়্যাক্ট করবো না, পরেরটা তো রিয়্যাক্ট করবো না। সেটাই তো আমার ম্যাচুরিটি, সেটাই তো আমার সহনশীলতা। আমি যদি প্রত্যেকটাতে রিয়্যাক্ট করতে 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 যাই, তাহলে আমার যাত্রাটা ভঙ্গ হচ্ছে। আমার যাত্রাটা তো এটা নয়, আমার যাত্রাটা তো মুক্তির যাত্রা। আমি তো মুক্ত হতে এসেছি। ঠিক, তোমার এই ত্যাগ বা মুক্তি, এটা থেকেই বোধহয় তোমার এই ট্রান্সেন্ড করলো ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা এই গানটা। ওইটা ভেবে যেতে হবে, ওই পথে চলতে হবে। ওই যে আমি যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে আচ্ছা তোমার সাদগামায় কি করে হলো, ইট ইজ নট অ্যাবাউট ট্রান্সেন্ড করা কিংবা একটা মেন্টাল স্টেটে যাওয়া। ইট ইজ অ্যাবাউট মেকিং ইউর সেলফ এমপ্টি। একটা মেন্টাল স্টেট তো লাগে, এরকম একটা সুর ভাবতে গেলে এটা লাগে না? মানে এটা আমি তো ভেবেছি, আমি জানি কি লাগে, অ্যাটলিস্ট এই গানটার ক্ষেত্রে। অন্য গানের ক্ষেত্রে মেন্টাল স্টেটটা কি হচ্ছে, ব্যাগেজ ফ্রি হওয়া। ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা নিয়ে আমি একটাও পোস্ট করেছি এখনো পর্যন্ত? আমি একটাও পোস্ট করেছি, একটাও শেয়ার করেছি, একটা লাইন লিখেছি কোনো সোশ্যাল মিডিয়াতে? কিছু নিয়ে আসুনি, কিছু নিয়ে যাবে না, মধ্যিখানটা নিয়ে মাতামাতি করো না। এত মানুষের পছন্দ হচ্ছে, যখন শুনছে মানুষ, সেইটা যেটা হচ্ছে সেটাই যে বারবার লুপে লুপে শুনছে। হ্যাঁ, এটা কোথাও গিয়ে তো মনের ভেতরে টাচ করছে, না হলে তো একটা গান বারবার করে একই জায়গায় গানটা শোনে না। এইটা তোমার একটা ইনার ফিল বা হ্যাপিনেস হয় না? মানে এটা তোমার ভালো লাগে না যে তোমার ওটার মধ্যে থাকি না, আমি ওটা থেকে ছেড়ে বেরিয়ে যাই। ওইটাকে যেই আমি নিয়ে ব্যাগেজ করবো না, আমি কেন ব্যাগেজ, আমি আত্মতৃপ্তি হয় না? ওই আত্মতুষ্টির জায়গাটাই তো ভরে দেবে। যেই তুমি ওটাকে দিয়ে ভরতে থাকবে, ভরে দেবে। এটা একটা কিছুটা মানে তুমি যে রোজ সকালে বাহ্যিক কিছু প্রক্রিয়া করো, সেটার মতো তোমাকে ঝেড়ে ফেলতে হবে। এই কথা তুমি নিয়ে আসোনি, এই কথা আছে ইউনিভার্সে, এই সুর ইউনিভার্সে আছে। ইউ হ্যাভ borrowed it from the universe and you have reproduced it. The moment you have reproduced it, you cannot call it your own. আমার গান ক্ষণে গোড়া চাঁদ, আমার গান ক্ষণে কালা নয়। এটা সৃষ্টির সৃষ্টি আমার মাধ্যমে করেছে, তার জন্য আমি সৃষ্টির কাছে ধন্যবাদ জানাই। আমি বারবার বলছি, যে দেশে যে মাটিতে রবীন্দ্রনাথ জন্মায়, সেই মাটিতে কোনো সিঙ্গার, কোনো লিরিসিস্ট, কোনো গীতিকার, কোনো সুরকারের কলার তোলার জায়গায় নেই। তার মানে লোকের বাবা, তারা তো বাঙালি কোন রবীন্দ্রনাথের উপরে উঠতেই পারবে না। উঠতে পারবে না বলছি না তো, এখনো তো ওঠেনি।
উঠেছে কি? আই এম আস্কিং ইউ, না উঠেছে কি? Don't question me. You're also answerable. If you're questioning me, you're also আমার answerable. কাছে তো রবীন্দ্রনাথ থেকে বড় আমার মনে হয় জীবনানন্দ দাস, আমার ক্ষেত্রে বলছি। জীবনানন্দ দাস তো ওই 360 ডিগ্রি ট্যালেন্ট নয়। হ্যাঁ মানে সুর করেনি, নাটক লেখেনি, হ্যাঁ নৃত্যনাট্য লেখেনি, ছোট গল্প লেখেনি, কিন্তু জীবনানন্দ দাস একটা দিক, একটা অন্য মননের জায়গা। আমি 360 ডিগ্রি কথা বলছি, যে রবীন্দ্রনাথের মতন সব ইমোশনের চারটে শব্দ, চারটে বাণী, চারটে লাইন, সব ইমোশন নিয়ে, সেটা একটা মানুষের মতো আমি কেন খুঁজবই বা কেন? মানে আমি বলছি যে রবীন্দ্রনাথের মধ্যে আমি তোমার সঙ্গে সহমত, রবীন্দ্রনাথ এত এত ব্রাঞ্চেস আছে, এত কিছু, কিন্তু আমার বক্তব্য আমি তো বলছি না কারোর উপর ইম্পোজ করছি না। ইউ ক্যান থিঙ্ক ইউরসেলফ টু বি গ্রেট, এবং আই হ্যাভ নো কন্ট্রাডিকশন টু ইট। টু মি, জীবনে যখন ফুরায় যায় করুণা ধারায় এসো, এই লাইনটা যে লেখে, ওই করুণা ধারায় যাওয়ার চেষ্টা করলেই হবে। এত হানাহানি থাকবে না, এত বিরোধ থাকবে না, করুণা ধারায় যাওয়াটাই ইজ দ্য পাথ। ঠিক, কিছু নিয়ে আসুনি, কিছু নিয়ে যাবে না, ডোন্ট টেক ইট সো সিরিয়াসলি। কিচ্ছু করতে পারিনি এখনো, কিচ্ছু করতে পারিনি। পরিচালক হিসেবে তুমি নিজেকে কোন জায়গায় ফেলতে চাও? অটো চালক, গাড়ি চালক হওয়ার চেষ্টা করছি। আর সুরকার হিসেবে তুমি নিজেকে কোন জায়গায় ফেলতে চাও? কোনো জায়গায় ফেলতে চাই না। দিনের শেষে বাড়িতে এসে যেন মাকে দেখতে পাই, এইটুকুনি আমার চাওয়া। আর কিছু চাই না আমি, অত চেয়ে লাভ নেই। আর যে ইএমআই গুলো চলছে, ওই ইএমআই গুলো মেটানোর জন্য কোনটাতে সুবিধা হচ্ছে? পরিচালক হয়ে ইএমআই মেটাতে সুবিধা হচ্ছে, না সুরকার হয়ে ইএমআই মেটাতে সুবিধা হচ্ছে? না না, ইএমআই তো বিত্ত বাসনার অন্য পর্যায়ে চলে গেছে। অত ইএমআই না থাকলেই সুবিধা হতো, ওটাই তো ভুল পথে চলে গেছে। ইএমআই তো তোমার একটা ব্যাগেজই বটে, মানে প্রত্যেকটা মানুষের জীবনে ইএমআইটা তো ভুল পথ। সেটা তো পরিচালক হলেও সুবিধা হবে না, সুরকার হলেও সুবিধা হবে না, কিছু হলেও সুবিধা হবে না। ইএমআই ইটসেলফ ইজ আ ট্র্যাপ। ওই ট্র্যাপ থেকে বেরোতে হবে। তার জন্য পরিচালক এটা আবার অন্য ভাষা, একটা কথা, কিছু গল্প বলার জন্য। গানে তো সব গল্প বলা যায় না, সব গানে তো সব গল্প বলা যায় না, সব রাগও প্রকাশ করা যায় না, সব ক্ষোভও প্রকাশ করা যায় না। ক্ষোভ প্রকাশ করার একটা মাধ্যম চাই। মানুষকে চড় মেরে কিছু হয় না, মানুষকে ঠান্ডা মাথায় বোঝাতে হয়। আর মানুষ তখনই বুঝবে যখন সময় চাইবে ওই মানুষটা বুঝুক। সময়ের থেকে বড় টিচার, হিলার, ট্রিটার কেউ নেই। আমরা ভাবি আমরা, ফাইনালি সময় দেখছে। তো কেমন কাটলো বলো তোমার 2025? ঠিকঠাক কেটেছে, কিন্তু আশপাশে এত বিদ্বেষ ঘটছে, এতখানি অন্যান্য দিকে ঝামেলা হয়েছে, অন্যান্য পার্শ্ববর্তী দেশে ঝামেলা, সেখানে বন্ধু বান্ধব আছে, তাদের একটু ভয় আতঙ্কে থাকা, কষ্টে থাকা। তারপরে এখানেও অনেক গুণীজন মানুষজন মারা গেছেন, আত্মীয় পরিস্বজন মারা গেছে। ওভারঅল 25টা এমনি ভালো গৃহপ্রবেশ লোকের কাছে গৃহীত হয়েছে। হ্যাঁ, নিজের কাজকর্ম ঠিকঠাক চলেছে ঈশ্বরের কৃপায়। তো ঠিক আছে, কোভিডের সময়ের থেকে তো বেটার টাইম। সো কোভিড টট আস মেনি থিংস। 2025-এ তুমি সেই সম্মান পেয়েছো, তোমার কি মনে হয় প্রাপ্য সম্মান তোমার 2025 সালটা দিয়েছে? প্রাপ্যটা তো কে ঠিক করে? আচ্ছা চলো, সম্মান আমি যেভাবে দিয়ে এসছি আমি সেইভাবে পেয়েছি। যেখানে যেখানে দিতে পেরেছি সেখান থেকে পেরেছি, যেখানে দিতে পারিনি সেখান থেকে পাইনি। ইট ইজ জাস্ট, আগেন আমি ওটাই বলছি, আমার কারোর সাথে ঝগড়া হয়নি 2025-এ, নিশ্চয়ই হয়েছে। তারা হয়তো ঠিক লাইটে আমাকে নিতে পারেনি, কিংবা আমি হয়তো ঠিক লাইটে তাদের কাছে প্রজেক্ট করতে পারিনি, তাই জন্য হয়তো তারা অসন্তুষ্ট হয়েছে, তারা মনক্ষুণ্ণ হয়েছে। সেক্ষেত্রে আমি সরি। আবার যেখানে ঠিক লাইটে প্রজেক্ট করতে পেরেছি উভয় একে অপরকে, সে যে কোনো সম্পর্কই হোক, সেখানে হয়তো 2025 আমি এক্সপেক্ট করেছিলাম বাংলা সিনেমার ক্ষেত্রে আরেকটু বেটার ইয়ার হবে, সেটা একটু কম হয়েছে। আর মনে হয়নি যে বাংলা সিনেমার মানে কি বলবো, একটা নোংরা দিক জাস্ট বেরিয়ে এলো সোশ্যাল মিডিয়ায়? নোংরা দিক এতটা জঘন্য রকম একটা নোংরা দিক, এই ঝগড়া ঝাঁটি। এখনো তো আমরা যেখানে কথা বলছি, যেই সময় কথা বলছি, এখনো গত 24 ঘন্টা অনেক কিছু হয়েছে ইন্দ্রদা। হ্যাঁ, ফাইট ফর এক্সিস্টেন্স,
সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সব কিছুই চলতে থাকে, প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই চলে। কিন্তু আমার একটাই বক্তব্য, সব কিছু সোশ্যাল মিডিয়াতে এনে মানুষের, আমরা তো মায়া জগতের লোক, আমরা ছায়া জগতের লোক। আমাদের অর্ধেকটা, বেশিরভাগটা যদি আমরা তারা যদি আমাদের এসে হলেই দেখে তাহলেই ভালো। তারা যদি এসে আমাদের গানগুলো টেপে কিংবা এতেই শোনে তাহলেই ভালো। আমাদের প্রত্যেকের জীবনে কেটে যাওয়া আছে, ছড়ে যাওয়া আছে, পড়ে যাওয়া আছে, আর 5টা মানুষের মতন দৈনন্দিন জীবনে, কর্মজীবনে, সেগুলোকে এত উন্মুক্ত করে দেওয়ার কোনো জায়গা নেই, কোনো কারণ নেই। এবং সেটার মধ্যে আমি পার্সোনালি খুব বেশি উদারতা দেখি না। এটা আমি দেখি যে এটা একটু শিশুপনাই। আমরা যত এগোচ্ছি আমাদের চারপাশের পৃথিবীটা তো অত মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, তত কনজিউমারিস্টিক হয়ে যাচ্ছে, তত আমরা ক্লিব লিঙ্গে পরিণত হচ্ছি। ক্লিব লিঙ্গে থেকে যদি আমরা আবার মানুষ লিঙ্গে কিংবা মান আর হুশের লিঙ্গে যদি আবার জার্নিটা রিটার্ন করতে পারি, তাহলেই হয়তো ফেসবুকের দরকার হবে না। তোমার আত্মা যদি কিছু সৃষ্টি করে, আমার আত্মা যদি কিছু সৃষ্টি করে, তোমার আত্মাকে ছবি, তোমার আত্মা যদি, এগুলো ফিলোসফিক্যাল, আমি বিশ্বাস করছি সেই কথাগুলো, চেষ্টা করছি বিশ্বাস করতে যে এইগুলো সত্যি করা যেতে পারে। কিন্তু যেই সময় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে বক্স অফিস কালেকশন থেকে শুরু করে একটা ছবি, আমি এটা কিন্তু একেবারে সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তকে জিজ্ঞেস করছি, আমি পরিচালককে জিজ্ঞেস করছি, যে নিজে তার একটা প্রযোজক সে টাকা দিচ্ছে বলে একটা সিনেমা গৃহপ্রবেশের মতো ছবি হচ্ছে, সেখানে তো এইটা অন্য লেভেলের, সেখানে একটা নোংরা, বলতে কদর্য জায়গা, শুধু তো নোংরা বলছি না, কদর্য জায়গা। এটা খালি সিনেমার ক্ষেত্রেই হচ্ছে এরকম তো নয়, রাজনীতির ক্ষেত্রেও তো হচ্ছে, রাজনীতির ক্ষেত্রে হচ্ছে, খেলার ক্ষেত্রে হচ্ছে, কোথায় হচ্ছে না? গৃহপ্রবেশের সঙ্গে এটা হলে খেলার ক্ষেত্রে হচ্ছে, কারণ গৃহপ্রবেশের সঙ্গে যদি এটা হতো, দ্য ক্রাক্স গৃহপ্রবেশের সাথেও একটা হালকা করে শুরু হয়েছিল, কিন্তু দেখেছে আমি এত নন রিঅ্যাক্টিভ, আমি একটাও কোনো কিছু উত্তর দিইনি, ওটা নিপ ইন দ্য বাড। ওই রিঅ্যাক্টিভ হলেই জঙ্গলে আগুন কি করে লাগে, নিজেদের মধ্যে ঘষাঘষি করে, দেশলাই লাগে না তো। আর এটা তো পুরোটাই হাই এনার্জি একটা জোন, সবাই ভাবে এখানে তো মানসিক পরিশ্রমটা বেশি দেন কায়িক, সেই জায়গা থেকে। আর এবার এখানে একটাই কথা, যে আমাদের পৃথিবীতে আবিষ্কারগুলি আমাদের বুমেরাং হয়ে গেছে। আমরা যত মানুষের কাছে বেশি পৌঁছেছি সোশ্যাল মিডিয়া দিয়ে, তত বেশি একে অপরকে নগ্ন করে দিয়েছি সোশ্যাল মিডিয়ায়। সেই নগ্নতাটার দরকার ছিল না, কিংবা করতে পারতাম না যদি না আমাদের অপশন থাকতো। এবং সেই জায়গা থেকে আর ওই ফোন ক্যামেরা, ইট ইজ আ মেনেস। আচ্ছা, একটা কথা বলুন দাদা, অন্য প্রসঙ্গে যাই, যে একজন সৃজনশীল মানুষের একাকিত্বটা প্রয়োজন। তুমি যে এতগুলো বছর ধরে একা, 2টো সন্তান তোমার রয়েছে, সেটা আমরা তিনটে সন্তান তোমার রয়েছে, 3টে সন্তানকে নিয়ে, 4টে, কটা হলো? 4টে সন্তান, নতুন একজন, হ্যাঁ 4টে সন্তানকে নিয়ে রয়েছো তুমি। কিন্তু তোমার ইচ্ছে করে না যে একটা সোলমেট দরকার জীবনে? কতজন তো বলে বেড়াচ্ছে, তোমার বন্ধুরা বলছে যে ইন্দ্র কি আর বিয়ে করবে না, আর বিয়ে করবে না, তা তুমি তো উত্তরও দাও না এখন আর তুমি ইউ ডোন্ট পে এনি হিট টু এনিওয়ান। কিন্তু তোমার মনে হয় না যে একটা সঙ্গী দরকার, একটা জীবন সঙ্গী তো দরকার? বেঁচে রয়েছো তুমি আর রুদ্রনীল ঘোষ। না, এরকম কোনো ব্যাপার নেই। কলকাতায় অনেক ব্যাচেলার আছে, অনেক এবল ব্যাচেলার আছে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যাপনটাই তো সেরকম না। বিয়েটা করছো না কেন? বা তুমি ইউ ক্যান ডেট সামওয়ান অ্যাজ ওয়েল। ইট ইজ আ ভেরি পার্সোনাল এরিয়া, হ্যাঁ, and I don't give this license to anybody to ask me this. কিন্তু বন্ধুরা তো জিজ্ঞেস করে তোমাকে, আমি পাত্তা দিই না তো। আমি ওই লাইসেন্সটা আমি ওদেরও দিইনি। আমি যেরকম জিজ্ঞেস করি না কাউকে যে তুমি বিয়ে করছো কিনা, বিয়ে করলে গিয়ে খেয়ে আসি, এবং যদি কাজকর্ম করতে হয় করে আসি, আদারওয়াইজ ইট ইজ ভেরি পার্সোনাল। আমি কার সাথে একটা ঘরে যাপন করব, ইট ইজ আ ভেরি পার্সোনাল। কিন্তু মনে হয় তোমার ক্রিয়েটিভ স্পেসে কোনো জায়গায় এটা নয়। ক্রিয়েট তো আমি বেশিরভাগ সময় বাথরুমে করেছি, সেখানে তো একাই যায় মানুষ। হ্যাঁ, কিন্তু সেইটার ক্ষেত্রে নয়। আবার বলছি, ক্রিয়েট আমি করিনি। আচ্ছা,
মিডিয়াম, ইউ আর দ্য মিডিয়াম। আই এম জাস্ট আ মিডিয়াম। ঠিক আছে, চল। এটা যতদিন ভাবতে পারবো ততদিন আশীর্বাদ। এইটা আমার মাথায় চাপানোর চেষ্টাই যেন কেউ না করে, আর চাপাতে পারবেও না। আমি ওটা থেকে বেরিয়ে গেছি। আর ব্যাপার হচ্ছে যে এটা তো পার্সোনাল জায়গা। এটা আমি কি জুতো পরবো সেটা কি আমার কেউ বলতে পারে? কেউ প্রশ্ন করে যে এই জুতোটা কেন পরছো না তুমি, এটা কেউ জিজ্ঞেস করে না। কিন্তু আমি বলতে চাইছি যে বন্ধুরা তোমাকে নিয়ে, আমি তোমাকে বলছি না, তারা সচেতনও বটে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনাও করে, এটা তো করে। তুমি তো জানো কিছু জন ক্লোজ আছে, দে রিয়েলি কেয়ার ফর ইউ। তোমার যখন শরীর খারাপ হয় তারা কত কিছু বন্ধ করে দেয়, ক্যান্সেল করে দেয় ইন্দ্র শরীর খারাপ বলে। ঠিক আছে, আমিও করি তো তাদের শরীর, অবভিয়াসলি তুমি করো। কিন্তু মানে সবাই তো আর দোকা হয় না, সবাই তো দোকা হয় না। কতজন তো দোকা হয়েও একা হয়। মানে ইউ লাভ দিস বিইং লোনলি, এরকম একটা ব্যাপার? লোনলি নয়, অ্যালোন। আই লাভ দিস জার্নি, ইট ইজ আ জার্নি। আচ্ছা, মেনি we all are making journeys. We are all at traveling from birth to death. আমরা ট্রাভেল করছি, বয়স কাটছে, সময় কাটছে, যাপন কাটছে, অভিজ্ঞতা হচ্ছে, আমরা থেমে নেই, কিন্তু থেমে নেই। সেই জার্নিটা কখনো কখনো কারোর সঙ্গে দেখা হয়েছে, কেউ কেউ অনেকটা পথ একসাথে গেছে, কেউ কেউ হয়তো একা অনেকটা পথ গেছে। আমার অনেকটা পথ হয়তো একা আছে, কালকে যে কেউ আসবে না এরকম তো কোনো বদ্ধ ধারণা নেই। আসবে, আচ্ছা, হ্যাঁ আসবে না, যেরকম কোনো সেটাও বলছে। হ্যাঁ, কিন্তু এই প্রশ্নটা করার অধিকার কারণ নেই, কারণ আমি এই প্রশ্নটা করি না। এইটা অধিকারটা কারণ নেই, কারণ এটা আবার বলছি, এটা অধিকার থেকে নয়, এটা আউট অফ কনসার্ন। কিন্তু ইন্দ্রদা, দিস ইজ নট এ অধিকার। এই যে যখন এই বিয়ে করতে হবে, এটা তো কোনো থিওরিতে লেখা নেই, কোনো ধর্মগ্রন্থেও লেখা নেই। ঠিক। এবার সেই জায়গা থেকে বিয়ে হওয়াটা একটা সোশ্যাল সায়েন্সের একটা পার্ট। সেই সায়েন্সটা সঙ্গে আমি কোনো সায়েন্সের সব চ্যাপ্টার আমি নাই পড়তে পারি। ঠিক ঠিক। আচ্ছা, আমি আবার তোমার এখান থেকে আমি আবার গানের প্রসঙ্গে আসলাম। অরিজিৎ সিং এর থেকে তুমি কি শিখেছো বলো, আর অরিজিৎ সিংকে তুমি কি শেখাতে পেরেছো বলো। আর আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমার মনে হয় যদি অরিজিৎ সিং এর সঙ্গে সত্যি কোনো মিউজিক ডিরেক্টরের একেবারে যোগসূত্র হয়ে থাকে, সেটা একমাত্র তোমার সঙ্গে। মানে এইটা শুধু আমার কথা নয়, এটা আমি অনেকের সঙ্গে শুনেছি, অনেকের কথায় শুনেছি যে দিস ইজ এ কানেকশন। ওই যেটা বলছো, যেটা মাধ্যম, যদি সুর এবং সঙ্গত এবং কণ্ঠর যদি একটা ওই মিডিয়াম হোক, সেটা তোমার কাছে অরিজিৎ সিং। এটা কি ঠিক, বা তোমার কি মনে হয়? অরিজিৎ আমার জীবনে পাওয়া অন্যতম সেরা উপহার ফ্রম দ্য ইউনিভার্স, অন্যতম সেরা। আরো কিছু মানুষজন আছেন যারা আমার জীবনে প্রাপ্তি, এরকম গৃহপ্রবেশ করতে গিয়ে এবং তার কিছুটা আগের সময় থেকে শুভশ্রী আমার জীবনে একটি প্রাপ্তি। আমি আমার সন্তান বলেছো, সন্তানই ভাবি, সন্তান বলিনি, আমি বলি না, আমি ভাবলেই বলি, না হলে বলি না। আমার মেয়ে, এবং ওটা প্রাপ্তি আমার জীবনে। রাজের সঙ্গে হয়তো আমার কোনো কথা নিয়ে মতান্তর হবে, কিন্তু মেয়েই থাকবে। অরিজিৎ আমার অনেক ছবিতে হয়তো গাইবে না, ওর পছন্দ না হলে, কিন্তু অরিজিৎই থাকবে। কিন্তু হয়নি তো, এটা কখনো হয়নি এখনো। হ্যাঁ, বাবলিতে গাইনি। আচ্ছা, তাই? গাইনি, ওর গলা ভালো ছিল না। আমার ছবিতেই তো একটা গান আর একটা গানের মুখরা অন্তরে গেয়েছে, গলা ভালো ছিল না, এর শরীর ভালো ছিল না, সব কিছুই। তার সঙ্গে আমাদের সম্পর্কটা কখনো ওই দিকে যায় না। ওই ফ্রিডমটা আছে, ওই জায়গাটা আছে, ওইভাবেই, ওই জন্যই সম্পর্কটা বাঁচে, ওই জন্যই সম্পর্কটা রেসিপ্রিকেট করে, হ্যাঁ, ব্রিথ করে। আর অরিজিৎ একটা উপলব্ধি আমার কাছে, অরিজিৎ একটা যাপন, অরিজিৎ ইজ আ মাস্টার ক্লাস। হাউ ইউ come and achieve and you drop everything at one point and suddenly and so early. যেটা বলছো তুমি, যদি আমি যেটা বললাম যে শেখার কি আছে ওর থেকে, মানে সবাই বলে হি ইজ ভেরি গ্রাউন্ডেড, হি ইজ মানে আমি এত জায়গায় এত রিলসে দেখেছি, হি ইজ এ লার্নার। অনেকে বলছে ও এখনো শিখছে।
আরো অনেকে, সুনিধি চৌহান থেকে, আমি এত রিলস দেখেছি। আর তোমার শেখাটা কি ওর থেকে? মেধা অধ্যাবসায়, মেধা অধ্যাবসায় এবং the inclusiveness and ওর কাছে থেকে যেটা শেখা, যে ওই যে গোয়িং ব্যাক টু নেচার। অরিজিতের কাছে এটাও শেখার যে তোমার যাত্রাপথটা শুরু করে তুমি ডানা মেলে দাও সারা বিশ্বে, কিন্তু বি লোকাল অ্যান্ড বি ইন্টারন্যাশনাল। সেটাই অরিজিৎ তো সবাইকে নিয়ে, সেটা তো দেখার বিষয়। লোকে এড শিরানের কাছে যেতে চায়, একটা ইন্টারভিউ এড শিরান ওর কাছে এসছে, এটা তো ও দেখাচ্ছে না কাউকে। আচ্ছা, বলিউডের প্রয়োজন পড়বে কখন ইন্দ্রজিৎ দাশগুপ্তকে? এটা বলিউড হলিউড টলিউড বলে কিছু নেই। কোনো পরিচালক যদি মনে হয় যে লোকটার সাথে কাজ করবো, এখনো হয়নি, কখনো না, এখনো সেভাবে হয়নি। এবং আমার কাছে বলিউড ইজ নট ওই আইএসআই ছাপ। আমার কাছে ওটা আইএসআই ছাপ কখনোই নয়। তাহলে তো অনেক আগেই চলে যেতে পারতাম। বলিউডকে ছোট করছি না, ওখানে কাজের পরিসর বেশি, পরিধি বেশি, বাজেট বেশি, সব কিছুই বেশি, সাউথে আরও বেশি। আমি কাউকে ছোট করছি না, ছোট করার আমার ধৃষ্টতা, এই ধৃষ্টতাটা আমি করবো না। মানে বড় বড় মানুষ সব বসে আছে, গুলজারজি বসে আছেন, জাভেদ আখতারজি বসে আছেন, বিশাল ভরদ্বাজজি বসে আছেন, আমার বন্ধু প্রীতম আছে, শঙ্কর মহাদেবন আছে, কাকে ছেড়ে সুরেশ ওয়াটকারজি আছেন, হরিহরনজি আছেন, মঙ্গেশকরজি ছিলেন, আশা ভোসলে, হৃদয়নাথ মঙ্গেশকরজি বেঁচে আছেন। তো নাথিং, কাউকে ছোট করার জায়গা নেই। ঈশ্বর চাইলে বলিউড কেন, তানজানিয়ার ছবি মিউজিক করব। আমাকে একটা কথা বলো, জাস্ট জানতে চাইছি যে একজন, এইটা ডিফারেন্সিয়েটটা আমি জানতে চাই, তোমার এটা শেখার প্রশ্ন আর কি, সেটা হচ্ছে মিউজিক কম্পোজার আর মিউজিক প্রডিউসারের মধ্যে তফাৎটা কি? যে ভালো মিউজিক কম্পোজার সে ভালো কি মিউজিক প্রডিউসার? এতে কি লাভ বা ক্ষতি হয় কোনো, যদি দুটো মানুষ এক না হয়? মিউজিক প্রডিউসার ইজ অলসো মিউজিক কম্পোজার। আচ্ছা, কিন্তু মিউজিক কম্পোজার ইজ মিউজিক কম্পোজার ক্যান বি আ প্রডিউসার অলসো, বাট মিউজিক প্রডিউসার নট নেসেসারিলি আ কম্পোজার। এটা একটা অদ্ভুত একটা প্যারাডক্স আছে। যন্ত্রানুষঙ্গ, সবাই গান বানাতে পারে না, আবার সবাই গান সাজাতে পারে না। কিছু কিছু মানুষ এসেছিলেন যারা গান বানাতেও পারে, সাজাতেও পারে। যারা গানটাকে সাজায়, অলংকৃত করে, তাদেরকে মিউজিক প্রডিউসার বলে। তাদের গ্রামাটিক্যালি অনেক বেশি স্ট্রং হতে পারে, আর মিউজিক ডিরেক্টর গ্রামাটিক্যালি স্ট্রং নাও হতে পারে। সে কম্পোজ করতে পারে, সে অন্য একটা ভিশন দেখতে পারে, সে হয়তো শুনতে পায় যে এরকম একটা মেলোডি লাইন, এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা মেলোডি এখানে ওয়ার্ক করবে। সেটাকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে মিউজিক প্রডিউসারের। এবার অনেক ক্ষেত্রে মিউজিক ডিরেক্টর নিজেই প্রডিউসার। রহমান, ইলাইয়ারাজা, সলিল চৌধুরী, আর ডি বর্মন, এরা, শঙ্কর জয়কিশন, তোমার শঙ্করজি, কিংবা লক্ষ্মণ প্যারেলালজি। এবার এবার কল্যাণ জাননজি সোলি কম্পোজই করতেন, ওদের অন্য প্রডিউসার ছিল, সেটা ওদের অ্যাসিস্ট্যান্ট ছিল। সো ইটস আ কিউমুলেটিভ এফোর্ট। এবং মিউজিক প্রডিউসার এসে বলে এই জায়গাটা একটু চেঞ্জ করো না, এই জায়গাটা ভালো লাগছে না, এটা কিউমুলেটিভ এফোর্ট। এটা আবার রেজোনেন্সের খেলা। এখানে গীতিকারেরও প্রশ্ন আছে, সেই সব কিছু মিলিয়েই হয়। তো মিউজিক প্রডিউসার ও মিউজিক কম্পোজার not necessarily a music producer, কিন্তু মিউজিক প্রডিউসার ইজ এসেনশিয়ালি a music composer and a producer. আচ্ছা, বেশ। এবার আমি কটা র্যাপিড ফায়ার আছে, খুব ছোট র্যাপিড ফায়ার। কোন সময় সব থেকে বেশি তোমার যে পপুলার গানগুলো রয়েছে, এই সুরগুলো মাথায় আসে? সকালবেলা, সন্ধেবেলা, না ঘুমোতে যাওয়ার আগে? মানে সুর পায় আর কি তোমার? সন্ধেবেলা। তোমার সব থেকে প্রিয় বাদ্যযন্ত্র কি? শরৎ। তোমার সব থেকে হিট গানগুলো, সেটা একদিনে এসছে না অনেকটা সময় নিয়ে এসছে? টপ 3, মানে একটা সুর নিয়ে তুমি একদিনে গোটা গানটা ভেবে ফেলেছো যেরকম ভাবে হবে, না তুমি আস্তে আস্তে ধীরে ধীরে ইউ গ্রো আপ উইথ দ্য সুর, মেলোডি, ভাবনা, গোটাটা নিয়ে? গৃহপ্রবেশের যেরকম 4টে গানই একদিনে সুর করা, কিন্তু গানগুলোকে সুর করালে হয়তো স্কেলিটনটা দাঁড়ানো।
তারপরে ওটাকে একটু টুইকিং, একটু এই জায়গাটা একটু এরকম করি, তারপরে কথা বসলে এটা ইটস এ প্রসেস। আচ্ছা, তোমার কাছে সব থেকে বড় অনুপ্রেরণা কি? গল্প বেশি অনুপ্রেরণা জায়গায় শুট করতে, না গানের কথা? মাই রিলেশনশিপ উইথ দ্য ডিরেক্টর। ইওর রিলেশনশিপ উইথ দ্য ডিরেক্টর। গান ছাড়া জীবনে তোমার সব থেকে কি জরুরি? ডিম আর আমার বাচ্চারা। এমন কোনো গায়ক আছেন যার সঙ্গে তুমি বারবার কাজ করতে চাও? অরিজিৎ। যদি মুখ্যমন্ত্রীর জন্য মিউজিক কম্পোজ করতে হয়, তুমি করতে চাইবে, না একটু সময় নেবে? মুখ্যমন্ত্রী তো আমার আমি যে রাজ্যে বাস করি, যে ক্ষেত্রে বাস করি, তার তো তিনি আমার গৃহকর্ত্রী, আমার হেড, ফ্যামিলি হেড, এবং তিনি আছেন বলে আমি বিশ্বাস করি যে আমি রাত্রে নিশ্চিন্তে ঘুমাই, আমি রাত্রে নিশ্চিন্তে 2টোর সময় বেরোতে পারি, এবং আমার অনেক জায়গায় ভরসা আসার জায়গা। তিনি যদি অ্যাজ এ হেড অফ দ্য ফ্যামিলি আমাকে বলেন, এবং কনসিডারিং হার পজিশন অ্যান্ড আমি নিশ্চয়ই, আমি না করার জায়গায় তো নেই। বেঙ্গলি মিউজিক ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ একসঙ্গে আছেন, এটা মিথ নাকি নয়? মানুষ একসাথে থাকলে এই সংসার ভেঙে যাবে। ফ্রিকশন ইজ এসেনশিয়াল ফর গ্র্যাভিটেশনাল পুল। 2026-এ যা তুমি করবেই, শো, পাবলিক পারফরমেন্স। তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? যারা তোমার শুনছে তারা, না যারা তোমাকে সমালোচনা করছে? সমালোচনার মানেটা বদলে গেছে তো, আলোচনা। আলোচনা হলে নিশ্চয়ই আছে, মানে এটা ইম্পর্টেন্ট, মানে তোমার কাছে সমালোচনা তো দুটোই সমালোচনার কথাই বলছি। সমালোচনা তো এখন হয়ে গেছে একপাক্ষিক, একদিকের। আমার কিছু ভালো না লাগলে আমি তোমায় খিস্তি করবো, সাথে নেই। আমার কিছু খারাপ লাগলে তুমি এসে আমার সঙ্গে কথা বলো। আমার কারোর কিছু খারাপ লাগলে আমি এক নয় চুপ করে থাকি, সেটা নিজের মধ্যে প্রসেস করি। একটা তার সঙ্গে দেখা হলে যে আমার এই জায়গাটা একটু 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 মনে হয়েছে, এটা কি হতে পারে, এটা কেন মনে হচ্ছে, ঠিক, তাহলে আলোচনা। সমালোচনা নয়, আলোচনা। বেশ, একেবারে এটা শেষ প্রশ্ন। তোমার 3টে গান, তোমার পছন্দের গান, যেই গানগুলো তুমি নিজে লুপে শোনো, তোমার তৈরি করা, তোমার জন্ম দেওয়া 3 গান। আমার জন্ম দেওয়া গান আমি শুনি না। হ্যাঁ, এটা হতে পারে না। ওরা জানে, ওরা থাকে বাড়িতে, যে হয় না, আমি শুনি না। আচ্ছা, তোমার ফেভারিট গান বলো। তোমার ভালোবাসার আগুন জেলে কেন চলে যাও, ওই মহাসিন্ধুর ওপার হতে, দিল ঢুঁড়তা হ্যায় ফুরসত কে রাত দিন। আজকে গালিবের জন্মদিন। ঠিক। আর জানুয়ারি মাসের 17 তারিখে তোমার জন্মদিন। সে তো প্রত্যেক দিন কেউ না কেউ জন্মেছে। হাউ ডাজ ইট ম্যাটার? মির্জা গালিবের জন্মদিনটা ইজ ইম্পর্টেন্ট। বছরের শুরুতেই তোমার জন্মদিন, এটাও ইম্পর্টেন্ট। বছরের শুরুতে তো ঋত্বিক রোশনের জন্মদিন, বছরের শুরুতে রুদ্রনীল ঘোষের জন্মদিন, বছরের শুরুতে এআর রহমানের জন্মদিন। যাই হোক, ইন্দ্রদার সঙ্গে এই আড্ডাটা কেমন লাগলো সেটা একটু জানান আমাদেরকে। একটা ভীষণ ফিলোসফিক্যাল একটি আড্ডা, অনেক কথাও রয়েছে যেই কথাগুলি ইম্পর্টেন্ট শোনার জন্য। এই ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানুষের জন্য। আর এরকম অনেক সাক্ষাৎকার, আড্ডা, আলোচনা জানতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন আইকন রয়েছে, ওটাকে ক্লিক করুন। সব কটা গল্প, আমাদের সব পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার সঙ্গে ক্যামেরায় সৌম্যদীপ আর শুভম, আমি শুভঙ্কর, দ্য ওয়াল।